একটা কাজ আমি করার চেষ্টা করে গেছি, সেটা হচ্ছে হিন্দি নাটককে বাংলায় আনা এবং বাংলা নাটককে, বিশেষ করে রবীন্দ্রনাথকে, হিন্দিতে নিয়ে যাওয়া। শেষের রাত্রি, স্ত্রীর পত্র এবং রবীন্দ্রনাথের 5 বছর থেকে 25 বছরের জীবন নিয়ে রবি নাটক করেছি, সেটা বাংলা এবং হিন্দিতে। তাছাড়া কঙ্কাল গত বছর ঘরে বাইরে হিন্দিতে করলাম প্রতিভা জালানজির অনুবাদে। তারপরে রিসেন্ট যেটা কাজ হলো 9 মে বছর রবীন্দ্র জয়ন্তী দিন, সেটা হচ্ছে বিয়ন্ড সাইলেন্স টেগোরস উইমেন। স্বরছন্দ বলে একটি সংস্থা, তারা গানের দিকটা সামলেছে এবং কনসেপ্টও কিছু তাদের ছিল। কনসেপ্টটা তাদের পাঠের ছিল, আমি সেই চরিত্রগুলোকে নাটকে আনলাম। অর্থাৎ কি না, গান রবীন্দ্রনাথ নিজে এসে কিছু বলছেন এবং কিছু ছোট গল্প, যেমন নিষ্কৃতির কবিতার মঞ্জুলিকা, দেনা পাওনার নিরুপমা, বদনামের সৌদামিনী, গোরার আনন্দময়ী। হিন্দি সিনেমা বা হিন্দি গানের ব্যাপারে, বিশেষ করে রাগ প্রধান গানের ব্যাপারে, যেহেতু নন্দিনী মিউজিকেরই লোক, আমার কোনো রকমই সেভাবে একটা এক্সপোজার ছিল না। আমরা মান্নাদের, হেমন্ত মুখার্জিতেই আমরা বড় হয়েছি, কিন্তু তারপরে মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, গীতা দত্ত, একটা গ্রুপ ছিল 30-32 জনের গ্রুপ, এবং প্রত্যেকের বয়স, একমাত্র ওম পারিক ছাড়া প্রত্যেকের বয়স হচ্ছে 30-এর নিচে। সে আমরা যখন বাইরে ট্রেনে করে শো করতে যেতাম, লোকে ভাবতো আমরা ডাকাত দল, কারণ সঙ্গে আমাদের লাঠি সোটা থাকতো নাটকের প্রয়োজনে। ডাকাত দল যাচ্ছি। আর অবশ্যই আমরা যখন যেতাম ট্রেনে, আর তো ঘুমোতে পারতো না, যত রকম করা যায় এরকম ট্রিপে গিয়ে। এই লোকটা এসেছে যে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার বিক্রিও কেনা বেচা করে, তো সে বললো যে আমার মেয়েটা আত্মহত্যা করেছে। তা আপনি ব্যাপার বুঝবেন না, খুব অবজ্ঞার সাথে বলল। তখন বড় ভাই বিজয় বলল যে क्यों नहीं समझेंगे चड्डा साहब, मेरी बात सोचिए। सोचा था कुछ और हो गया कुछ और। साइंस पढ़ना पसंद करता था, सोचता था कि आगे जाके साइंस को लेकर आगे पढ़ाई करूं, लेकिन पिताजी के ये हालत में पिताजी को देखने वाला कोई नहीं था। भाई चला गया था अकेला, तो तब मैंने सोचा चलो अभी पढ़ाई बंद करते हैं, छोटा मोटा कुछ नौकरी करके अगर स्थिति संभाल जाए तो दोबारा शुरू करूंगा। लेकिन क्या हुआ, फंसता गया। এই নাটকটা সবচেয়ে মজার কথা হচ্ছে, আমি দিল্লিতে করেও দেখেছি, একজন কলেজের মেয়ের থেকে আরম্ভ করে একজন 70 বছরের লোক বা 70 বছরের মহিলা বলছে এটা তো আমার পরিবারের গল্প। সাধক বাবা খ্যাপা আমার বড্ড মেমোরেবল একটা সিরিজ মনে হয়, কারণ অরিন্দম গাঙ্গুলির মতো একজন অ্যাক্টরের সঙ্গে কাজ করা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এবং 20 দিনে 2-3টে করে ট্র্যাক। এবং আমি একটা ক্যারেক্টার করেছিলাম, তার নাম হলো মহেন্দ্র রুজ। সেটা ঐতিহাসিক ক্যারেক্টার। মহেন্দ্র রুজ বাঁকুড়ার একজন মিষ্টিওয়ালা ছিলেন, ধনী এবং বামদেবের ভক্ত। তো উনি কলকাতা থেকে ফটোগ্রাফার নিয়ে গিয়ে সাধক বামাখ্যাপার ছবি তোলেন, এবং আজ আমরা যেই ছবিটি দেখতে পাই ওটা ওনারই সেই ছবি তোলার কপি চলছে। যারা বাংলা ছেড়ে যায় তাদের কাজ করলে প্রতারণা কমবে, হোয়াইট কলার ক্রাইম কমবে। সরি, আমি অভিনেতা থেকে আমার নেতার মধ্যে ভাষণ দিচ্ছি, কিন্তু শুভ সময় আবার এসে গেছে আপনাদের সামনে সন্দীপ গুহ প্রোডাকশনসের মন কথাকে সঙ্গে নিয়ে। আজ আমাদের সঙ্গে যিনি অতিথি হিসেবে আছেন, তিনি একজন নাট্য নির্দেশক ও বিভিন্ন প্ল্যাটফর্মের অভিনেতা, শুদ্ধ সত্য ব্যানার্জি। নমস্কার। আচ্ছা শুদ্ধদা, তুমি তো কলকাতায় বড় হয়েছ এবং প্রেসিডেন্সি কলেজে পড়ার পর মাসকম জার্নালিজম করে তুমি দিল্লিতে চলে গেছিলে, মোস্ট প্রবাবলি টাইমস অফ ইন্ডিয়াতে কাজ নিয়ে, হিন্দুস্তান টাইমসে। তো সেখান থেকে একদম মঞ্চ নাটক, সিরিয়াল, চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ, এই তোমার যে জার্নিটা, সেটা যদি একটু আমাদের বলো। হ্যাঁ, বছর তো অনেকগুলো, তবু ছোট করে বলে দিই। আমি কলকাতারই ছেলে, মধ্য কলকাতায় বড় হয়েছি, এবং বাড়িতে বা আত্মীয় স্বজনের মধ্যে যেমন সবার হয়, সাংস্কৃতিক পরিবেশ তো ছিল, নাটকের পরিবেশটা বেশি ছিল। আমার বাবাও নাটক করতেন এক সময়, বাড়িতেও আমার দাদারা ছোটবেলা থেকে
যেভাবে শুরু হয়। আমার এক দাদা রবীন্দ্রভারতীতে নাটক নিয়ে পড়তেন। আমার আরেক দাদা বিখ্যাত আবৃত্তিকার রজত বন্দ্যোপাধ্যায় পিএলটিতে লাগাতার নাটক করে গেছেন। তার সে আপনি কল্লোল বলো বা অন্য নীল সাদা লাল হোক বা আমাদের টিনের তলোয়ার, তো ওগুলো দেখে দেখে কলেজে পড়তে 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 মনে হতো এবার ঠিকভাবে নাটক করব। প্রেসিডেন্সি কলেজে পড়তে পড়তে আমাদের তখন শ্রুতি নাটক চলতো। তো যেভাবেই হোক আমরা শুরু করেছিলাম এবং বেশ নাম করি। সেই সময় রেডিওতে স্ক্রিপ্ট লেখা শুরু করি। সেই হলো প্রথম আমার সেইভাবে বাইরে গিয়ে কাজ করা শুরু। রেডিওর অডিশন পাশ করতে পারিনি, কিন্তু যোগাযোগ হয়েছিল। তারপরে যখন কলেজ পেরিয়েছি, নাটক দেখতে দেখতে উৎপলবাবু তখন নাটক করছেন, বিভাস চক্রবর্তী নাটক করছেন। একবার প্রেসিডেন্সি কলেজে ফেস্টিভ্যালের সূত্রে আমন্ত্রণ জানাতে গিয়ে সৌম্য মিত্রের সঙ্গে 40 মিনিটের সাক্ষাৎকার হয়। ওটা একটা জীবনের বিরাট বড় পুঁজি। তো তখন উষা গাঙ্গুলির নাটক দেখতে গিয়ে আমার বেশ চমক লাগে যে বাংলা নাটকের সংলাপ নির্ভর নাটকের মধ্যেও কলকাতাতে আরেকটি নাট্য শৈলী রয়েছে, যেখানে শরীর কে প্রয়োগ, ভঙ্গিমার প্রয়োগ এবং যে ধরনের কাহিনী তারা তুলে আনছে সেটা হয়তো মধ্যবিত্তের নাটকে সেভাবে ছিল না। যেখানে একজন চামার বস্তির উত্তর ভারতের একজন মেয়েকে কিভাবে তার বরকে মেরে ফেলে তার বউয়ের পেছনে জমিদারের গুন্ডা দৌড়ে বেড়াচ্ছে, লোককথা নাটকে শুরু করে। আমি হিন্দি বলতে পারতাম না, কিন্তু ওই নাটকের মজাতেই অদ্ভুত একটা মজা পেতাম। তারপরে এক এক করে মহাভোজ, মা, হোলি নাটকে আমার একটা কাস্ট হয় এবং সেটা এত মারপিট হতো সিনটাতে। রঞ্জিত কাপুরের নাটক উষা গাঙ্গুলি করে এবং সেই নাটক করতে গিয়ে আমি মারপিটের সিনে 2টো দাঁত হারাই। আমি নাটক করতে গিয়ে পার্ক সার্কাসের রিহার্সাল হতো। সে অনেকে সেই সময় আমাদের অপহরণ ভাইচারিকা বলে সফদর রশ্মির একটা নাটক, সেই সময় আমাদের গ্রুপের লিডার ছিল রাজেশ শর্মা। তখন উষাদের গ্রুপেও গণদেবতা তখন হিন্দি সিরিয়াল হয়েছে, বেশ একটা নাম করেছে। তারপরে কর্মসূত্রে নাটকের থেকে দূরত্ব হয়, কিন্তু বেশ 4-5 বছর উষা গাঙ্গুলির সঙ্গে নাটক করতে করতে নাটকটা এমনভাবে ভেতরে ঢোকে যে সেটা বার করা যায় না। তারপরে দিল্লিতে যাই, দিল্লিতে গিয়ে নাটক শুরু করি, তারপরে সিরিয়াস নাটক চর্চা শুরু করি। প্রথমে বাংলা, তারপরে হিন্দি, করতে করতে চলছে। তার মধ্যে অবশ্য 2011 পর থেকে আমি কলকাতায় সিরিয়াল, সিনেমা এবং 2015 পর থেকে কলকাতার সঙ্গে সঙ্গে বম্বেতেও কাজ শুরু করি। এবং আমি চাকরি করতাম দিল্লি গভর্নমেন্টকে। 2011 আমি চাকরিটা ছেড়ে পুরো দমে এই কাজ শুরু করি। ভয়ঙ্কর কঠিন সেই যাত্রা ছিল, কিন্তু অবশ্যই পাশে আমার স্ত্রী নন্দিনী এবং ছেলে নীলেরা থাকার জন্য সেটা করতে করতে ক্রমশ একটা জায়গায় এসেছে। তো এবারে তো আর্থার মিলার একটি নাটক দ্য প্রাইস, সেটা বেশ শো হচ্ছে, ভারত রঙ্গোৎসবে করে এলাম আমরা জালন্ধরে। খুব সম্ভবত এই বছরের শেষে আমরা পেসওয়েভ বলে একটি সংস্থা আছে, তার সৌজন্যে কলকাতাতেও করব। অনেকেরও তার মধ্যে সাহায্য থাকতে পারে। তো এইভাবে চলছে। আর একটা কাজ আমি করার চেষ্টা করে গেছি, সেটা হচ্ছে হিন্দি নাটককে বাংলায় আনা এবং বাংলা নাটককে, বিশেষ করে রবীন্দ্রনাথকে হিন্দিতে নিয়ে যাওয়া। শেষের রাত্রি, স্ত্রীর পত্র এবং রবীন্দ্রনাথের 5 বছর থেকে 25 বছরের জীবন নিয়ে রবি নাটক করেছি, সেটা বাংলা এবং হিন্দিতে। তাছাড়া কঙ্কাল গত বছর ঘরে বাইরে হিন্দিতে করলাম প্রতিভা জালানজির অনুবাদে। তারপরে রিসেন্ট যেটা কাজ হলো 9 মে বছর রবীন্দ্র জয়ন্তীর দিন, সেটা হচ্ছে বিয়ন্ড সাইলেন্স টেগোরস উইমেন। স্বরছন্দ বলে একটি সংস্থা, তারা গানের দিকটা সামলেছে এবং কনসেপ্টও কিছু তাদের ছিল। কনসেপ্টটা তাদের পাঠের ছিল, আমি সেই চরিত্রগুলোকে নাটকে আনলাম। অর্থাৎ কি না, গান রবীন্দ্রনাথ নিজে এসে কিছু বলছেন এবং কিছু ছোট গল্প, যেমন নিষ্কৃতির কবিতার মঞ্জুলিকা, দেনা পাওনার নিরুপমা, বদনামের সৌদামিনী, গোরার আনন্দময়ী, এরকম কিছু ক্যারেক্টার এসে ব্যাপারগুলো পুরো তাদের চরিত্রটা সামনে আনছে। তার মানে তুমি কলকাতা এবং দিল্লির মধ্যে একটা সাংস্কৃতিক
কি বলবো আদান প্রদান করেছো? কলকাতা বলবো না, বাংলা, বাংলা এবং হিন্দির মধ্যে, বাংলা এবং হিন্দির মধ্যে। কারণ আমার মনে হয় আজকে দিনে বাংলা নাটকের ক্ষেত্রেও কলকাতার থেকেও কলকাতার বাইরের দলগুলি এবং কলকাতার বাইরের থেকে অভিনেতা অভিনেত্রী এত প্রতিভাবান আলোক শিল্পী, মঞ্চশিল্পী, নাট্যকার এবং নির্দেশক উঠে এসছে, সেখানে কলকাতার সীমিত অভিজ্ঞতায় হয়তো সেই গভীরতাকে স্পর্শ করা যাচ্ছে না। তবে হ্যাঁ, গ্রাম শহরের মিলন যত হয় সংস্কৃতি তত সম্পূর্ণ হয়। আর এই প্রসঙ্গে আরেকটা কথা মনে হচ্ছে, তোমার যিনি স্ত্রী নন্দিনী, তিনিও তো তোমাকে মানে নাটকে সহযোগিতা করেন। অতি অবশ্যই। নন্দিনী যদিও দিল্লিরই মেয়ে, বাঙালি, 3 পুরুষ ধরে ওখানে রয়েছে, কিন্তু ঘটনাচক্রে তার বাংলাটি অত্যন্ত ভালো এবং পরিষ্কার বাঙাল ভাষাও বলতে পারে তার পারিবারিক সূত্রে। এবং শুধু আবার নাটকের অভিনয় বা অন্যান্য মিউজিক করা বা সার্বিক সাহায্য নয়, ও আমাকে হিন্দি এবং উর্দু সাহিত্য সম্বন্ধে বা হিন্দি এবং উর্দু কালচারাল মিলিউ, সাংস্কৃতিক মণ্ডল সম্বন্ধে একটা ভীষণ ইনসাইট দিয়েছে। মানে একজন সো কল্ড, পশ্চিমবাংলায় এখন বহিরাগত কথাটা ভয়ঙ্কর, তো একজন সো কল্ড বহিরাগত যদি অন্তর্গত মানুষ হয়, তাহলে কোথাও না বাহিরে অন্তরে একটা মিল হয়ে যায়, সেটা সুবিধে হয়। যেমন হিন্দি সিনেমা বা হিন্দি গানের ব্যাপারে, বিশেষ করে রাগ প্রধান গানের ব্যাপারে, যেহেতু নন্দিনী মিউজিকেরই লোক, আমার কোনো রকমই সেভাবে একটা এক্সপোজার ছিল না। আমরা মান্নাদের, হেমন্ত মুখার্জিতেই আমরা বড় হয়েছি, কিন্তু তারপরে মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, গীতা দত্ত, তাদের যে গান এবং গুরুদত্ত, বিমল রায়ের যে সিনেমা, তার যে নুয়েন্সেসগুলো, কালচারাল নুয়েন্সেসগুলো, বা বি আর চোপড়া বা আরও পুরনো যারা আছেন, বা নওশাদের গান, সাহির লুধিয়ানভির কথা, তো এগুলো অনেকটা আমার বোঝাতে নন্দিনী একটা আলোকবর্তিকার মতো কাজ করেছে। অন্যদিকে আমার ছেলে নীল থেকে পাই যে আজকের যুগের ছেলেমেয়েরা কি ভাবছে, এইভাবেই চলছে। নীলও তো তোমার সঙ্গে বোধহয় নাটক করছে। না, নীল নাটকে অভিনয় করে, কিন্তু ও এখন পুরোপুরি বম্বেতেই রয়েছে, পুরোপুরি চিত্র পরিচালনার কাজে এগিয়ে গেছে এবং এই মুহূর্তে বিজ্ঞাপন ছবি বানাচ্ছে এবং খুব দ্রুত একটি ফিচার ফিল্ম বানানোর পরিকল্পনা চলছে, বড় মাপি। বাহ, নীলের জন্য অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা প্রশ্ন এই কথার থেকে যেটা আমার মানে জানতে ইচ্ছে করছে বারবার, সেটা হচ্ছে যে তার মানে তোমার এই দিল্লিতে গিয়ে এই যে নাট্য নির্দেশনা এবং একজন মানে হিন্দি ভাষী নাটকে অভিনয় করা, এটার ক্ষেত্রে তার মানে রঙ্গকর্মীর কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রঙ্গকর্মীর প্রেরণা, হ্যাঁ, একটা জিনিস আমার আছে নিজের ব্যক্তিগতভাবে, যেটা আমার বর্দার মতো দেখেছি, যা কিছু নতুন তা কিছু চেষ্টা করে দেখা। তো যেটা নতুন লাগে সেটা আমি চেষ্টা করতে থাকি। ছবি আঁকাতেও চেষ্টা করেছি। হিন্দি ভাষায় আমি তখন করেছি কলকাতাতে, যখন কোনো বাংলা গ্রুপে জয়েন করলে আমি অনেক লম্বা লম্বা রোল পেতে পারতাম, কিন্তু সেইখানে এমন চরিত্র করেছি যে আমি আমার একটা সংলাপ হয়তো বলতে পারতাম না, কারণ হিন্দিটা আমার ভাষা তখন ছিল না, আমি তখন কলকাতায় ছিলাম। কিন্তু বললাম না, কোথাও না কোথাও আমি প্রথমে নির্দেশক, পরে অভিনেতা নাটকের ক্ষেত্রে। সিনেমা নির্দেশনা অনেক বড় ব্যাপার, ওটার আমি ব্যাপারে ওই ছোট অ্যাড ফিল্ম তৈরি করি, ওটা অন্য ব্যাপার, কিন্তু সিনেমাটা বিরাট টেকনিক্যাল কাজ, সেই এক্সপিরিয়েন্স আমার নেই। তো কিন্তু উষাদির ওই উপস্থাপনার যে কায়দা, যেভাবে উনি, একটা গ্রুপ ছিল 30-32 জনের গ্রুপ এবং প্রত্যেকের বয়স, একমাত্র ওম পারিক ছাড়া প্রত্যেকের বয়স হচ্ছে 30-এর নিচে। সে আমরা যখন বাইরে ট্রেনে করে শো করতে যেতাম, লোকে ভাবতো আমরা ডাকাত দল, কারণ সঙ্গে আমাদের লাঠি সোটা থাকতো নাটকের প্রয়োজনে, ডাকাত দল যাচ্ছি। আর অবশ্যই আমরা যখন যেতাম ট্রেনে আর তো ঘুমোতে পারতো না, যত রকম করা যায় এরকম ট্রিপে গিয়ে, তো মানে হই হই করে আর হিন্দি নাটকের দল তো সেই সময় একদমই কম ছিল। শ্যামানন্দ জালানজি করতেন, কিন্তু শ্যামানন্দ জালানজির নাটক হচ্ছে একটি খুবই সীমিত অডিয়েন্সের জন্য। কিন্তু উষাদি যেভাবে
জনবাদী সংস্কৃতিকে, শ্রমিকের গল্পকে, বামপন্থী চিন্তাধারাকে যেভাবে গোর্কি, ব্রেক্সট এবং মন্নু ভান্ডারী এদের সাহিত্যকে সাধারণ মানুষের গল্পকে সাধারণ মানুষে নিয়ে গেছে। আমার মনে আছে মানে সপ্তাহে আমাদের 5 দিন শো হয়েছে, শনি এবং রবিবার কলা মন্দিরের যেটা বেসমেন্ট, কলা কি নাম ওটা, কলাকুঞ্জ, সেখানে তো শো হতোই। বাকি এই যে কখনো এআইটিউসির, কখনো সিআইটিউ, বা কখনো ভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতি, বা ডাইরেক্ট সিপিআইএম এর প্রোগ্রাম, শ্রমিক কনফারেন্স যেগুলো হতো, সেখানে অদ্ভুত একটা রেসপন্স। শিক্ষিত লোকদের মধ্যে নাটক করা আর সো কল্ড যারা শিক্ষার সুযোগ পায়নি, ডাইরেক্ট মাটি কাটে, ডাইরেক্ট মেশিনে কাজ করে, তাদের কাছে নাটক করার মধ্যে আসমান জমিন তফাৎ। আমি বাদল সরকারের নাটকের একটা সময় ভক্ত ছিলাম, কিন্তু তারপর দেখলাম ওই নতুনত্বের পরেও যে ভাষা উনি ব্যবহার করেন সেটা হয়তো সীমিতের জন্য অত্যন্ত ভালো, কিন্তু সাধারণের জন্য ভালো নয়। এবং আমার কাছে নাটক হলো আমার প্রকাশভঙ্গি, ওটা আমার প্রকাশ করার একটা মাধ্যম। এবং সেটা যদি, যেহেতু আমি সাংবাদিকতার ছাত্র, সেটা যদি ভাষা স্পষ্ট না হয়, কমিউনিকেশন না হয়, তাহলে কিছুই হলো না। as simple as that. তোমার যে কোনো একটা হিন্দি নাটকের যদি একটু সংলাপ শোনাও। হিন্দি নাটকের সংলাপ, আচ্ছা, এই নাটকটি দি প্রাইস নাটক, আর্থার মিলারে, এবং এই নাটকটি প্রথম আমি বাংলায় দেখি 90-এর দশকে। গান্ধার বলে একটি খুব বড় গ্রুপ ছিল, অসিত মুখোপাধ্যায় তার নির্দেশক ছিলেন, এবং যে উনি যে অনুবাদ করেছিলেন সেই নাটকটির নাম ছিল নীলাম নীলাম। 4টি ক্যারেক্টার, অসিত মুখোপাধ্যায় বড় ভাই করতেন, শিপ্রাবর সম্ভবত স্ত্রীর রোল করতেন, এবং দ্বিজেন বন্দ্যোপাধ্যায় করতেন ছোট ভাইয়ের রোল। তো বিষয়টা হচ্ছে যে একটা বাড়ির মধ্যে কিছু সমস্যা ছিল, বাবা বড় বিজনেস ছিল এবং বিজনেসটা আবার ডুবে যায়, ছোট ভাই নিজের কেরিয়ার নিয়ে আগে চলে যায়, কিন্তু বড় ভাই মেধাবী হওয়া সত্ত্বেও পুলিশের চাকরি করে, সামান্য চাকরি করে কোন রকমে কাটায়। 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক নেই, ও বাবাকেও আঁকড়ে ধরে বাঁচত, সেই নিয়ে তার স্ত্রীর মনেও নানা রকম অনুযোগ আছে, কেন এটা হলো ইত্যাদি হলো। তো সেই সময় একজন বুড়ো মানুষ আসে যে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার কিনতে আছে, এবং তার মধ্যে দিয়েই জীবনের অনেক কথা শুনতে পাচ্ছে। এইখানে ঘটনাটা হচ্ছে বড় ভাইয়ের সঙ্গে ওই ফার্নিচার ওয়ালা কথাবার্তা হচ্ছে, বড় ভাই পুলিশের ড্রেসে। প্রথমে সন্দেহ করছিল ওই লোকটা এসেছে যে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার বিক্রিও কেনা বেচা করে, তো সে বলল যে আমার মেয়েটা আত্মহত্যা করেছে, তা আপনি ব্যাপার বুঝবেন না, খুব অবজ্ঞার সাথে বলল। তখন বড় ভাই বিজয় বলল যে क्यों नहीं समझेंगे चड्डा साहब, मेरी बात सोचिए, सोचा था कुछ और हो गया कुछ और। साइंस पढ़ना पसंद करता था, सोचता था कि आगे जाके साइंस को लेकर आगे पढ़ाई करूं, लेकिन पिताजी के ये हालत में पिताजी को देखने वाला कोई नहीं था, भाई चला गया था अकेला। तो तब मैंने सोचा चलो अभी पढ़ाई बंद करते हैं, छोटा मोटा कुछ नौकरी करके अगर स्थिति संभाल जाए तो दोबारा शुरू करूंगा। लेकिन क्या हुआ, फंसता गया, फिर शादी, बच्चे को पालना, ऐसे ही। मेरी बीबी बहुत सैक्रिफाइस किया है, मुझे पता है कि उसे पैसे चाहिए, लेकिन क्या करूं, अपने बच्चे को इतने जतन से पाला बड़ा किया, और आज देखिए वो अपने हिसाब से जी रहा है। आज मैं, और जो भी लोग हैं जो जिंदगी में कुछ नहीं कर पाए, वैसा ही व्यर्थ हूं। वो जो भी कहता है मैं भी वही कहता हूं, बस जो बनना चाहता था लगता है वो आज मुझसे मीलों दूर है। क्या, छोड़िए, आपने रेट फिक्स कर लिया? বাহ, নাটকটি অসাধারণ, এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে অসিতদার কন্যা এবং অত্যন্ত আমার প্রিয় অভিনেত্রী এবং একটি ভালো মানুষ সেঞ্জুদি মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানাই।
আমার এক নাটকের দাদা দেবাশিস চট্টোপাধ্যায়ের মাধ্যমে আমি সেজুতির সঙ্গে কথা বলি, এবং সেজুতি বলে যে হ্যাঁ আপনি করুন, অত্যন্ত আনন্দের কথা, হয়তো কলকাতায় এবছরই আমরা করব, কথাবার্তা চলছে, মিনার্ভা ফেস্টিভ্যাল যদি করায় সেখানেও করতে পারি, তখন নিশ্চয়ই সেজুতি এবং সবাইকে এই নাটকটা দেখাতে পারবো। হ্যাঁ, আমরা যারা এখানে বসে আছি এবং যারা দর্শক, আশা করি দর্শকরাও এই নাটকটা এই বছরেই কলকাতায় দেখবার একটা সুযোগ পাবেন। এই নাটকটা সবচেয়ে মজার কথা হচ্ছে, আমি দিল্লিতে করেও দেখেছি, একজন কলেজের মেয়ের থেকে আরম্ভ করে একজন 70 বছরের লোক বা 70 বছরের মহিলা বলছে এটা তো আমার পরিবারের গল্প। পাঞ্জাব, দিল্লিতে তো পাঞ্জাবি ফ্যামিলি, এবং আমাদের বাঙালিদের মধ্যে একটা বিরাট যোগাযোগ আছে যে দুটো জাতির মধ্যেই পার্টিশন হয়েছে, সবকিছু হারিয়ে চলে আসতে হয়েছে, এবং দুটো জাতি সংগ্রাম করে পড়াশোনা করে একটা জায়গায় গেছে, এবং দুটো জাতের মধ্যেই একটা সাংস্কৃতিক এবং বৈপ্লবিক চেতনা আছে। এদিকে যদি সূর্য সেন থাকেন তো ওদিকে ভগৎ সিং আছেন, এবং তাদের সেই চেতনা এবং অত্যন্ত গভীর সংবেদনশীলতার থেকে তাদের পারস্পরিক দূরত্ব তৈরি হয়েছে সময়ের হিসেবে, কিন্তু কোথাও গিয়ে একটা মূল্যবোধের কামড় থাকে। এবং প্রাইস নাটকটিতে যেটা সত্যি আমাদের আর্থার মিলার বারবার বলতে চেয়েছেন কি, তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্তের জন্য তোমাকে একটা প্রাইস পে করতে হবে। আনন্দের কথা, এই জুন মাসেই 17 তারিখ এবং 19 তারিখে পরপর দুটি শো আছে, একটি গুরগাঁওতে এবং দিল্লিতে। তো আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় করা যায়। বহু লোক আমরাও আশা করব যে মানে তুমি তোমার নাটক নিয়ে আমাদের কলকাতায় এসো, যাতে কলকাতার যারা নাটকের দর্শক তারা তোমার নাটক দেখতে পান। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা মানে ইচ্ছে করছে জানতে, আসলে কথা বলতে বলতেই তো প্রশ্নগুলো মনের ভেতর জেগে ওঠে, যে তুমি যে এই যে দিল্লি বা কলকাতাতে নাটক তো করেইছো, পাশাপাশি তুমি বাংলা সিরিয়ালে কিন্তু কাজ করেছো বোধহয়। কি কি সিরিয়ালে মোটামুটি কাজ করেছো? আমার বাংলা সিরিয়াল প্রথম আমার হলো ওটা হচ্ছে জিত, ওটা সুশান্ত দাসের পরিচালনায় সানন্দা টিভি বলে একটি ছিল, তারপরে রাজের পরিচালনায় জোশ বলে একটি ছিল, তাতে সায়নীকে লঞ্চ করলো, তারপরে সুশান্তরই একটি সুপার হিট সিরিয়াল ছিল, সেটা হচ্ছে 7 পাকে বাঁধা। 7 পাকে বাঁধার নতুন একটা ট্র্যাক এলো, দুষ্টু। তো সেখানে 3 ভাই, বড় ভাই কৌশিক বন্দ্যোপাধ্যায়, মেজ ভাই অম্বরীশ, আর ছোট ভাই আমি। আমার চরিত্রটা ছিল ভিলেনিশ চরিত্র। তো তারপরে ওটা করতে করতে রাশি, সাধক বামা খ্যাপা আমার বড্ড মেমোরেবল একটা সিরিজ মনে হয়, কারণ অরিন্দম গাঙ্গুলির মতো একজন অ্যাক্টরের সঙ্গে কাজ করা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, এবং 20 দিনে 2-3টে করে ট্র্যাক। এবং আমি একটা ক্যারেক্টার করেছিলাম, তার নাম হলো মহেন্দ্র রুজ, সেটা ঐতিহাসিক ক্যারেক্টার। মহেন্দ্র রুজ বাঁকুড়ার একজন মিষ্টিওয়ালা ছিলেন, ধনী এবং বামদেবের ভক্ত। তো উনি কলকাতা থেকে ফটোগ্রাফার নিয়ে গিয়ে সাধক বামা খ্যাপার ছবি তোলেন, এবং আজ আমরা যেই ছবিটি দেখতে পাই ওটা ওনারই সেই ছবি তোলার কপি চলছে। মজার কথা হচ্ছে বাবা খ্যাপার সিরিজ করে যাওয়ার পরে বছর 2 পরে আমি কুমোরটুলি গেছি বাড়ির জগদ্ধাত্রী পুজোর মূর্তি কিনতে, তখনও লোকজন চিনে ফেলে যে মূর্তিওয়ালা বলছে আচ্ছা আপনি মহেন্দ্র রুজ। তো তারপর কিছু কমও করে দিল। সিরিয়ালের মজাটা আছে, ঢাকা থেকে শুরু করে জি বাংলা দৌলতে অনেক পরিচিতি হয়। যখন আমি করি, আমার শেষ কাজ ছিল রানী রাসমণি, আর সিনেমাতে মেঘে ঢাকা তারায় তো উৎপল দত্তের ভূমিকায় আনন্দ দত্ত নাম ছিল। তারপরে টুকটুক করে চলেছে বাংলা ছবি। লাস্ট আমি করেছি জিতের বস 1, তাতে জিতের ছোটবেলার বাবা ওই আর কি, যাকে রজতাবু মেরে ফেলে, এবং সেটার বদলা নিতে জিত আর কি বড় ডন হয়। তারপরে হিন্দিতে কাজ চলছে, এই লাস্ট এই আবার আর দেখি সিজন 4 শুরু চলছে। সিনেমা তো কিছু করলাম, অনেকগুলোই হয়ে গেল, ওয়াক গার্লস, আর দেখি সিজন 4, তীরন্দাজ, আর আরেকটি ভালো সিরিজ আসলে আফতার গিলের সঙ্গে আছি আমি, সেটা হচ্ছে পুষ্পক বিমান।
পুষ্পক বিমানের ওই যিনি সুদীপ শর্মা ডাইরেক্টর, উনি পাতাল লোক বলে একটি খুব নামি ওটা তো সিরিজ খুবই আছে, মানে ওটার সেম popular হয়েছিল। ডাইরেক্টর। আচ্ছা, এটা ভীষণ ইন্টারেস্টিং গল্প, এপিসোডিক গল্প। তাতে আফতার গিলের সঙ্গে আমার একটা বেশ পুরো এপিসোডই রয়েছে। বাহ, এই চলছে। গন্ডগোলটা হয় কি যে ওই সত্যি কথা বলতে আমি 3 শহরে পা দিয়ে চলছি, একদম কলকাতা, কলকাতা, মুম্বাই, দিল্লি। কলকাতা, মুম্বাই, দিল্লি, কলকাতা, মুম্বাই। কলকাতার ছেদ পড়ে গেছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মনে হচ্ছে কলকাতা আবার কাজ শুরু করা যেতে পারে। আচ্ছা, কারণ- এইখানে তো তোমাকে আমি একটা প্রশ্ন করবই, এটা আমি এই চান্সটা ছাড়বো না, যেহেতু তুমি নিজেই আমাকে মানে ক্লুটা দিয়ে দিলে বা হ্যাঁ, clue-টা, সুযোগটা দিয়ে হ্যাঁ। দিলে। সেটা হচ্ছে, আমি যতটা জানি তুমি একটু কংগ্রেস মনোভাবাপন্ন ছিলে, এবার কংগ্রেস থেকে একটু কি রাম ভক্ত হয়ে উঠছো? না, রাম ভক্তের প্রশ্ন নেই এখন। রাম বলে তো বিজেপির কিছু নয়। আমাদের যেখানে মামার বাড়ি সোনামুখী, সেখানে আমরা রামায়ণ গান শুনেছি ছোটবেলায়। বাংলায় রামের, আমি নিজের বাংলা সাহিত্যের ছাত্র, তো রামের যে বাংলার সংস্কৃতির সঙ্গে একটা অচ্ছেদ্য সম্পর্ক আছে সেটা জানি। কিন্তু প্রশ্নটা কংগ্রেস বা বিজেপির নয়। আমি সাংবাদিকতার থ্রু দিয়ে জেনেছি যে 50টা বছর, এই 34 আর 15 মিলিয়ে কেন্দ্রের শক্তিশালী দল বা কোনো জাতীয় দলের সঙ্গে পশ্চিমবঙ্গ একদম দূরে ছিল। ফলে কোথাও যাতে কেন্দ্র বিরোধিতা করতে করতে আমরা দেখলাম যে রাজ্যের অন্যান্য বা দেশের অন্যান্য রাজ্যের থেকে আমরা একটা বিচ্ছিন্নতাবাদে চলে যাচ্ছি, এবং না সেই দৃষ্টিভঙ্গি আছে। যদি কলকাতার বিজনেস আমরা তাড়িয়ে দিচ্ছি, সেটা গিয়ে গুজরাটে যাচ্ছে। এর বিজনেস তো চলে গেল, বাঙালির ব্রেন, বাঙালির ইঞ্জিনিয়ার, বাঙালির অ্যাকাউন্টেন্ট, বাঙালির ক্রিয়েটিভিটি, বাঙালির পিয়ার, তারা কোথায় যাচ্ছে? তারাও বেরিয়ে চলে যাচ্ছে। আজকে বিজেপির সরকার বলে তা, নতুন সরকার এসেছে, আমি বিভিন্ন রাজ্যে গিয়ে দেখেছি সবাই যায়। আমরা সবাই বলি আহা কি সুন্দর পরিষ্কার লাগছে দিল্লি গিয়ে বা বম্বে গিয়ে বা ব্যাঙ্গালোরে গিয়ে। আরে পরিষ্কার করতে গেলে তো নোংরাটা সরাতে হবে। তো সুতরাং যে সরকার এসছে প্রাণ পরে কাজ করুক। হ্যাঁ, আমাদের একটা নেগেটিভ ব্যাপার হয়ে গেছে মানসিকতায়, যে চলবে না চলবে না। এটা আবার চলবে চলবে করতে হবে, আমাদের পাল্টাতে হবে, কারণ সময়টা পাল্টে গেছে, দেশ পাল্টে গেছে। এখানকার কি এখানকার মানে পরিবেশ না আমি মানুষ? বলবো না, এখানকার কিছু মানুষ, কোনো পার্টিকুলার সম্প্রদায়ের মানুষ, আমি দেখতে পাচ্ছি সে সুরাতে গিয়ে কাজ করছে, যেখানে গুজরাট দাঙ্গা হয়েছিল, আহমেদাবাদে কাজ করছে, বম্বেতে কাজ করছে, ঝাড়খণ্ডে কাজ করছে, তামিলনাড়ুতে কাজ করছে, কাশ্মীরে কাজ করছে, এবং সর্বত্র কাজ করছে যেখানে বিজেপি সরকার আছে। কর্ণাটকে কাজ করছে, সেখান থেকে রোজগার করে আনছে। কিন্তু এখানে বিজেপি এলেই তোমার খারাপ হয়ে যাবে? হোয়াট ইজ দিস ভাই? তাহলে তোমার ওখানে কে কাকে কটা দাঙ্গা হয়েছে আমি জানি না, যেটা ফ্যাক্ট। এবং এটা এখানে হিন্দু মুসলিম বিভেদ কিছু নেই, এটা ঘটনা। পশ্চিমবঙ্গে যে হিন্দু মুসলিম বিভেদটা হয়েছে, তার একমাত্র স্রষ্টা হচ্ছে যিনি আজ নেই। আছেন আমাদের মধ্যে, নেই। তার থাকাটাই তার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিড়ম্বনা হয়ে গেছে। হয় উনি এমএলএ ইলেকশন যদি কোথাও থেকে জিততে পারেন, সেটা লড়ে বিরোধী নেত্রী হন, নইলে উনি মেনে নিন ব্যাপারটা, বাংলাকে এগোতে দিন। আপনার বোঝা বাংলা এগোতে পারছে না, বাচ্চারা সব বেরিয়ে চলে যাচ্ছে ভার্সোভাতে। সাধারণত বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাক্টর, এডিটর, সিনেমাটোগ্রাফার সবাই রয়েছে, পালিয়ে চলে গেছে ইয়াং ছেলেমেয়ে। জিজ্ঞেস করি তোমরা তো বলে ওখানে কাজ করা যায় না, কি কাজ করবো ওখানে? আজকে খুব খোলা গলায় বলতে পারি, আমি বলতে যে বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রি নেই। 2013-14 থেকে বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রি নেই, সিরিয়াল ইন্ডাস্ট্রি আছে, যেখানে অঙ্কুশকেও সিরিয়াল করতে হয়, অঙ্কুশের মতো অ্যাক্টরকে, ডান্সারকে। তাহলে মানতে হবে যে দাল মে কুছ কালা হ্যায়। আর স্টুডিওর ভেতরের যা পরিবেশ হয়েছিল, সেটাতে যত না বলা যায় ততই ভালো। এই ঘটনা, তাই কংগ্রেস বলে কথা নয়, বাংলার যাতে উন্নতি, আমি তার সঙ্গে আছি। কারণ যারা বাংলা ছেড়ে যায়, তাদের বাংলার প্রতি ভালোবাসাটা আরো বাড়ে। মানে দূরত্ব থাকলে ভালোবাসা বাড়ে, ওই রকম বলতে চাইছো? হ্যাঁ, ডাকে বেশি। তার মানে তুমি মানে তোমার এখন মনে হচ্ছে যে নতুন সরকার আসায় মানে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে অবশ্যই একটা আরো ভালো পরিস্থিতি বা নতুন ভালো পরিস্থিতির সম্মুখীন আমরা হব। আমরা শুনো, ব্যাপারটা কনসেপ্ট আমাদের ভুলতে হবে যে সরকার আমাদের পরিস্থিতি দেবে না, পরিস্থিতি আমরা তৈরি করব।
আমরা যদি নেগেটিভিটি চর্চা করি আমরা নেগেটিভিটি দেবো, আমরা যদি পজিটিভিটি চর্চা করি পজিটিভিটি দেখবো। ছোটবেলার থেকে নাটকে দেখে আসছি, আমাদের শেখানো হয়েছে বড়লোক মানে খারাপ, যে গরিব সে সৎ, এবং কবি মানে সে যক্ষা হয়ে মরে যাবে। কিন্তু এই তো 15 বছর হতে দেখলাম কত কবি যক্ষা কি, যাতে যক্ষা ছিল যক্ষা সেরে মার্সিডিজে ঘুরে বেড়াচ্ছে। না সেটা মানে অমান্য করা মানে হচ্ছে আমি সবচেয়ে বড় কাজটা করলাম, আরে এই মাটিতেই তো বাঁচছি, এটা আমার মাটি, এটা মমতারও মাটি না, মোদিরও মাটি না, আর জ্যোতিবাবুরও মাটি না, মাটিটা আমার। তো সেই মানে মানুষকে পাল্টাতে হবে, মানুষকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কিন্তু তার জন্য সরকারের বিরাট বড় ভূমিকা আছে, সরকারকে পজিটিভ সংস্কৃতির চর্চা করতে হবে। মানে তুমি যেহেতু দিল্লি মুম্বাই কাজ করেছো সেই জন্য তোমার মানে এই পার্থক্যটা ধরতে খুব সহজ হচ্ছে। কারণ আমি যে সময় জন্মেছি তখনও দেখেছি কারখানা চলছে, আমি তখনও দেখেছি প্রচুর অফিস রয়েছে দেশি বিদেশি, 9টা 10টার 8টা 9টার থেকে প্রাইভেটেও যাচ্ছে, চাকরিতেও যাচ্ছে। চাকরিতে যেমন 3টে 4টের পর সরকারি চাকরিতে রিহার্সাল করা, অফিস ক্লাবের নাটক করার সুবিধে ছিল, তো তার দাম তো পরবর্তীকালে প্রজন্ম দিয়েছে। অপরে পাওনা আদায় করেছে আগে আমাদের, পরে দেনা শোধ বারবার, সুধীন দত্তর কবিতা। কিন্তু প্রাইভেট ফার্মের লোকদের সেই সুবিধা থাকতো না, কিন্তু তারাও একটা জীবনযাপন করতো। আমরা প্রথম কারখানা পাঠালাম, তারপরে বিদেশি অফিস পাঠালাম, আজকে যারা একটা সংগঠন 56 বছর পূর্তি উপলক্ষে পালন করছে, CITU, পুরো শেষ করে দিয়েছে বাংলাকে। তারপরে আমরা কি করছি, আমরা শুধু প্রতিবাদ করছি। কিসের বিরুদ্ধে প্রতিবাদ জানি না। জনগণতান্ত্রিক আন্দোলন করতে করতে দেখলাম যে পুরো সরকারটা হর্স নেউটিয়ার হাতে চলে এলো, কারখানা বন্ধ হচ্ছে, প্রমোটিং হচ্ছে। তো আমি আবার বলছি বিনয় মজুমদারের কথায়, ফিরে এসো চাকা, শিল্পের চাকা ফিরুক, সমৃদ্ধ হবে দেশ, সমৃদ্ধ হবে যুবক, সমৃদ্ধ হবে সংস্কৃতি, ভালো কমার্শিয়াল নাটক হবে, ভালো গ্রুপ থিয়েটারও হবে, আবার টিঙ্কাসে বিদেশির গায়করা গাইতে আসুক, আবার ছেলে মেয়েদের গ্রামের লোকরা ডিউটিতে যাক, শহরের লোকরা ডিউটিতে যাক, কাজ করুক। কাজ করলে প্রতারণা কমবে, হোয়াইট কলার ক্রাইম কমবে। সরি, আমি অভিনেতা থেকে আমার নেতার মধ্যে ভাষণ দিচ্ছি, কিন্তু আবার কথা না, আমি তোমার কথার সূত্র ধরেই দর্শক বন্ধুদের বলি, যেহেতু শুদ্ধসত্য ব্যানার্জি দিল্লি মুম্বাইতে নিয়মিত কাজ করছেন এবং উনি কলকাতাতেও অবশ্যই মাঝে মাঝে নিজের বাড়িতে আসেন, পৈতৃক বাড়িতে, কাজেই ওনার চোখে যেটা ধরা পড়েছে সেটা দিয়ে উনি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এবং তবেই কিন্তু এখানে সুস্থ সংস্কৃতি, সুস্থ শিল্প গড়ে উঠবে এবং তার বিকাশ ঘটবে। কথা আছে, বেঙ্গল ইজ আউটসাইড, বেঙ্গল ইজ বেস্ট। হ্যাঁ, তার মানে এখানে কি সেই একই ছেলে পরিবেশটা এমন নষ্ট করে দিচ্ছে, তুমি তাকে নেগেটিভ করে দিচ্ছ। তো নতুন সরকার এসেছে, আমরা আশা রাখবো নতুন সরকারের কাছে, এবং আমরা নিজেরাও সেই সরকারের যে দৃষ্টিভঙ্গি তার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়ে অগ্রগতির পথে এগিয়ে যাব, যাতে পশ্চিমবঙ্গ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে আবার ভারতবর্ষের মধ্যে প্রথম দিকে বা প্রথম সারিতে আবার আসবে। এবং এই পজিটিভিটির থেকে একটা আমি ছোট্ট ছড়া মৃদুল দাশগুপ্তর বলতে চাই, যদি সময় থাকে। হ্যাঁ হ্যাঁ, বলো। নামটা ভুলে গেছি, আমার খুব প্রিয় ছড়া, মাঝখানে যদি ভুল হয়ে যায় ক্ষমা করবেন। নাম বলেছি, ধাম বলেছি এবং বয়স কত, তার সঙ্গে এও বলেছি মা হয়েছেন গত। 8খানা কষতে দিলে একটা করি ভুল, তাও আমাকে চায় না নিতে এই তোমাদের স্কুল। কারণ আমার প্যান্টে ফুটো, জামার গলার ফাঁসা, উড়াল ফুলের নিচে আমার পাক পাখালির বাসা। বাপ গিয়েছে পুলিশ ভ্যানে যখন আমি ছোট, মরার আগে মা বলেছে মানুষ হয়ে ওঠো। তাই তো আমি বই ধরেছি, পথ কুড়োনো বই, আজকে না হোক তোমার সঙ্গে, কালকে তো খেলবই। তো বাঙালি কালকে সবার সঙ্গে নজরে চোখে চোখ মিলিয়ে খেলবে। কাজেই তোমার কথা থেকে যেটা বেরিয়ে এলো যে এই সরকারের হাত ধরে এই পশ্চিমবঙ্গের শিল্প, সাহিত্য, সংস্কৃতি আবার নতুন আলোর পথে পা বাড়াবে। হ্যাঁ, কারণ এটা কিন্তু হ্যাঁ, তার সঙ্গে তুমি যেটা বললে সেটাও পয়েন্ট টু বি নোটেড, যে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কারণ আমি একটি সরকার, আমি বারবার জাতীয় দলের কথা বলছি, এই দুটি দল, এক দল
60-65 বছর তাদের প্রাধান্য ছিল, বা 50-55 বছর, তারপর আরেকটি দল নিয়েছে। তো তাদের নেতৃত্বে বিভিন্ন রাজ্যের উন্নতি তো হচ্ছে। হ্যাঁ, সেটা তো হচ্ছে। আর একটা রাজ্য কতদিন ধরে আঞ্চলিক দলের মধ্যে থাকতে হবে? খুব সোজা কথা বলছি, আঞ্চলিক দল যদি ক্ষমতায় আসে, তার প্রথম গুরুত্ব থাকে এবং প্রথম তার ইম্পর্টেন্স থাকে তার নিজের সংগঠনটাকে শক্ত করা আর্থিকভাবে এবং সাংগঠনিকভাবে। তারপরে আসে তার রাজ্যের কর্তব্য এবং সেইখানে তার অ্যাকাউন্টেবিলিটি। আজকে এইখানে যদি কোনো গন্ডগোল হয় তার জন্য, সুতরাং এদের অ্যাকাউন্টেবিলিটিটা অনেক বেশি এবং এদের রিচটা অনেক বেশি। এখন পঞ্চায়েত লেভেলে ম্যাক্সিমাম টাকাটা সে কেন্দ্রের থেকে। এমপির হাতে কি থাকে, কাউন্সিলর হাতে কি খরচ আছে, টাকা আছে, কিন্তু মেইন টাকাটা ডিসপার্স হয় পঞ্চায়েত লেভেল থেকে, কেন্দ্রের টাকা ম্যাক্সিমাম আসে। সেই টাকার মনিটরিংটা না হলে তো চুরি হবেই। তখন এরকম হবে, এখনো তো পুরসভার লোক পিটুনি খাচ্ছে, এরপরে 80,000 পঞ্চায়েতের দিকে চোখ দিলে আমার মনে অন্তত 10টা জেলখানা বানাতে হবে বিভিন্ন জেলায়, তবে গিয়ে নইলে বাড়িগুলোকে জেল ঘোষণা করতে হবে। কারণ মেইন টাকা পঞ্চায়েতে, যারা ডাইরেক্ট ডিসবার্স করতে পারে। না, এটা একটা অত্যন্ত এই যে গুরুত্বপূর্ণ কথা এমপি বলছো। ল্যাডের ফান্ড আছে, এমপি তো সে টাকা ছোঁয়াতে পারে না, সেটা স্কিম নিয়ে সেই সরকারকে দেবে, কিন্তু টাকাটা ছোঁয়ে হচ্ছে পঞ্চায়েত। মানে তোমার কথা অনুযায়ী দুর্নীতির মূল আঁকড়া পঞ্চায়েত। এখন একটা বড় পার্টি মানে জাতীয় দল, সে হরিয়ানায় যদি পঞ্চায়েতে গন্ডগোল করে, তার প্রতিধ্বনিটা উত্তরপ্রদেশে গিয়ে পৌঁছবে। সুতরাং সে বেশি সাবধানে থাকবে যেন হরিয়ানাতেও না হয়। কিন্তু একটা যদি আঞ্চলিক দল করে, তার পশ্চিমবঙ্গে বা তামিলনাড়ুতেই শুরু, তামিলনাড়ুতেই শেষ। এই জন্যই জাতীয় দল যখন রাজ্যে প্রতিষ্ঠা পায় বা সরকারে আসে, তখন দুর্নীতিটা মানে না থাকার সম্ভাবনা বেড়ে যায় অনেক। না, এখানে মানে অবশ্যই ঠিক কথা, কিন্তু কাজ হলে দুর্নীতি হবে, কিন্তু দুর্নীতির জন্য কাজ হবে এটা হয় ছোট দলের ক্ষেত্রে, কারণ ওইটার উপর আমরা টিকে আছি। একটা হিন্দিতে কথা আছে, আটে মে নমক আর নমক মে আটা। আটাতে একটু নুন মেশানো চলে। দুর্নীতি একটা সামাজিক ব্যাধি। কোনো নেতা এসে, অনেক নেতা এসে বলে দুর্নীতি করতেই হবে, কিন্তু তারা যদি নাও বলে, তবু কিছু অফিসার বা কিছু কর্মচারী দুর্নীতি করবেই, এবং তারাই নেতাকে গিয়ে বলে যে দেখুন এই রাস্তায় কিন্তু দুর্নীতি হতে পারে। সুতরাং ওই লোভ আর লাস্যনি এরা এসে সেই পৌঁছয়। ভক্ষক এরকম এসে যায়। অফিসিয়ালরা ছাড়া পেতে পারে না। মন্ত্রী বলেছে আমি চুরি করেছি, তাই উনি চোর, আমি ওনার সহকারী, তাহলে সহকারী চলে যা শাস্তি হয় তোমায় সেটা পেতেই হবে। খুব দামি কথা এটা। আচ্ছা, আমরা আবার রাজনীতি থেকে একটু চলে যাচ্ছে। হ্যাঁ, রাজনীতিতে ঢুকে যাচ্ছি। তো সেখান থেকে একটু বেরিয়ে এসে তুমি তো টেলিভিশন, ওয়েব সিরিজ, নাটক, সিনেমা, এই 4টি মাধ্যমেই অভিনয় করেছো। যাত্রা, ডাবিং। আচ্ছা, যাত্রাতে অভিনয় করেছো? যাত্রা, ডাবিং, 3টে যাত্রা আমি করেছি, যদি শখের যাত্রা। আচ্ছা। এবং এই বছরে আমার প্ল্যান আছে হিন্দি ভাষায় যাত্রা করার। যাত্রা তো আমি যতটা জানি যে বাংলাতেই যাত্রাটা বাংলা, উড়িষ্যা, আসাম, মানে ইস্টার্ন জোনে। ইস্টার্ন জোনেই হয়। এবং যাত্রা তো সূত্রপাত যেটা বলা হয় চৈতন্যদেবের কৃষ্ণ যাত্রার হাত ধরে, এবং যেহেতু 3টে প্রদেশেই বৈষ্ণব প্রভাব এবং চৈতন্যদেবের প্রভাব রয়েছে, সুতরাং যাত্রায় 3টি রাজ্যে, কিন্তু বাংলা যাত্রা আলাদা, যে যাত্রা আমরা শুনেছি বাংলা যাত্রার প্যাটার্নটাই আলাদা। এবং আমি যা শখের যাত্রা যেটা করেছি, তাতেও কনসার্ট আরামবাগ থেকেই গেছিল। একটি করেছিলাম ফেরারি ফৌজ, আর 2টি করেছি, 3টি করিনি, আরেকটি করেছিলাম সোনাই দিঘি। অনেকগুলো শো করেছি। তাহলে হয়ে গেল যাত্রা, সিনেমা, ওয়েব সিরিজ, নাটক এবং সিরিয়াল, শ্রুতি নাটক, ডাবিং। হ্যাঁ, শ্রুতি নাটক, ডাবিং। এবার আমি শ্রুতি নাটক ডাবিংটাকে একটু সাইডে রাখলাম। যদি আমি বাকি মাধ্যমগুলো ধরি, তোমার কোন ক্ষেত্রে বা কোন মাধ্যমে অভিনয় করতে সব থেকে ভালো লেগেছে? সবচেয়ে ভালো লাগে আমার ওয়েব সিরিজে অভিনয় করতে। কেন? কারণ ওয়েব সিরিজের অভিনয়টা হচ্ছে মানে আমি যদি সবগুলোই বলি, একটা চরিত্রকে আমি যখন চিত্রিত করছি অভিনয়ের মাধ্যমে, তাতে কিছুটা তো নাটকীয়তা থাকে, কিন্তু ওয়েব সিরিজের নাটকীয়তার যে প্রয়োজনীয়তা, ওটা বড় রোমাঞ্চকর। যেমন সিনেমায় অভিনয় করতে গেলে একদম নর্মাল অভিনয় করতে হয়, একদম যেভাবে আমরা কথাবার্তা বলছি,
মানে অধিকাংশ সিনেমা এখন যা হচ্ছে। সিরিয়ালের ক্ষেত্রে একজন আমার প্রথম দিকে খুব অসুবিধা হচ্ছিল নাটক থেকে এসে, কিন্তু একজন বিখ্যাত অভিনেতা আছেন প্রসূন গায়েন, তো উনি আমাকে ওই জিৎ সিরিয়ালে করার সময় একটা জিনিস বুঝিয়েছিলেন কি পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, ওটাকে ধরে নিয়ে ডায়লগটা বলতে হবে, কারণ তার ফাঁকটা না দিলে বিভিন্ন ইন্টার কাটগুলো আসবে না, ফলে ওখানে একটা অন্য নাটকীয়তা ইউজ করতে হয়। কিন্তু ওয়েব সিরিজের নাটকীয়তাটা ওটা নর্মাল, কিন্তু তার সঙ্গে কোনো কোনো জায়গায় একটু ছুঁয়ে দিতে হয়, তাহলে পরবর্তী সিরিজের যে এক্সপেকটেশনটা সেটা আটকে থাকে এবং মোমেন্টটা তৈরি। আর ওয়েব সিরিজের চলনটা যদি দেখা হয় 4-5টা কাহিনী প্লট সাব প্লট নিয়ে একসঙ্গে চলছে, সুতরাং একটা প্লট থেকে যখন আরেকটা প্লটে শিফট করছে, ওই নাটকীয়তাটা যদি একটু আমি ইনার্সিয়াটা ছুঁড়ে না দিই তাহলে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। ওই জন্য ওয়েব সিরিজ করতে খুব ভালো লাগে। আচ্ছা, এই যে আমরা মানে দেখি যখন ওয়েব সিরিজে মানে প্রচুর স্ল্যাং ইউজ করা হয়, তো এটা কেন? ওয়েব সিরিজ, প্রথম কথা হচ্ছে ওয়েব সিরিজের ব্যাপারে এখনো সেন্সরশিপ কিছু নেই, কি ভাষায় কি ব্যবহারে, এবং যেহেতু সময়টা এখন ক্রাইম সিরিয়াল এবং কে ড্রামা মানে কোরিয়ান ড্রামার মতো ভীষণ একটা রোমান্টিক সিরিয়াল, এ দুটো চলছে, ফলে যত বেশি আমি রিয়েলিটিটা দেখাবো তত বেশি আমাকে গালাগালি ইউজ করতে হবে, কারণ আমি এমন একটা জগৎ দেখাচ্ছি যেটা অন্ধকার জগৎ, এই একটা জায়গা থেকে আসে। এবং যেহেতু এখন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই, বন্ধুদের মধ্যেই কাসওয়ার্ড বা এই ধরনের অপশব্দ প্রয়োগের গ্রহণযোগ্যতা এবং অভ্যেস বেড়েছে, অনেকটা তাদের মতো হওয়ার জন্য ওয়েব সিরিজের ব্যাপারটা হচ্ছে। দ্বিতীয়ত, একটা নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ তৈরি করার এই ব্যবসাটা তো, তাই জন্যই কি producer মানে এবং channel ভালো ওয়েব বোঝে। সিরিজে সেক্সটা বারবার আসে? অবশ্যই সেটা আছে, কারণ সেন্সরশিপ নেই। কিন্তু ঘটনাটা এইটাই যে ওয়েব সিরিজ, একটা ওয়েব সিরিজ আজকে লঞ্চ হলো 8 এপিসোড 6 এপিসোড, খুব ভালো ওয়েব সিরিজ, দেখা যাবে প্রথম 2-3 সপ্তাহ লোকে দেখছে কথাবার্তা হচ্ছে, কিন্তু আবার মজা লাগে যখন একটা মনে হয় যে একটা যে কোনো, আমি নাম দিলাম আর কি, ফিরবো না এই ঘরে, এই টাইপের কোনো একটা সিরিয়াল হচ্ছে, যার প্রতিদিন নতুন নতুন গল্প, 20 বা 25 মিনিটের, তার নতুন নতুন অভিনয়, কিন্তু তার গল্পে যে বিরাট নতুনত্ব আছে তাও নেই, যার না। অধিকাংশই তো ওই বাড়ির গল্প, শাশুড়ি বউ, শাশুড়ি দুটো মানে বউ, তার 3টে মধ্যেই। বউ, হ্যাঁ, ওই প্রেম সাব প্রেম, ডেপুটি একদম, প্রেম, একদম, এইসব একদম, গল্প, হ্যাঁ। ওইটা কি করে টিকিয়ে রাখে, এটা আবার বড় একটা রহস্যের ব্যাপার। এটাও কিন্তু একটা বড় কলা কৌশল আসলে হতে পারে সিরিয়াল, কিন্তু, এবং এখানে কোনো গালাগালির ইউজ হয় না, না একদমই হয় যেটা না। বলছিলাম। হ্যাঁ। কে ড্রামা, কোরিয়ান ড্রামা, ওদের স্ক্রিপ্টটাই এত সুন্দর যে সারা বিশ্বের লোক তার দিকে তাকিয়ে থাকে। কিশোর প্রেমের একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছে ওরা, তো স্ক্রিপ্ট হলো মেন। তো ওই গালাগাল জিনিসটা হলে হয় কি, যে অনেক সিরিয়াল লোকে দেখে না, হয় না, বাড়িতে দেখতে পারে না, বাচ্চাটা আছে যে বড় পরে গিয়ে মোবাইলে দেখে নাও, হয়তো মোবাইলে দেখা হয় না। আর যেহেতু রিয়েল টাইম ভিউইং হয়, যে এত কোটি লোক এখন দেখছে, এটা ভাবা উচিত। তবে এর মধ্যে পরিবর্তন এসেছে। 2017-18 যেটা ছিল, সত্যি কথা বলছি, কোভিড না এলে তো ওয়েব সিরিজ এই জায়গায় যেত না, আসতই বা না। অনলাইন বা আমাদের পডকাস্ট এই জায়গায় যেত না, তো ওটা অনেকটা কমেছে। কিন্তু মানে সিন দেখানোর প্রবণতা কিন্তু ওয়েব সিরিজে মারাত্মক রকমের আছে। মানে হয়তো এটা না দেখালেও চলতো, কিন্তু হঠাৎ একটা সিন মানে চলতে হঠাৎ একটা মানে চূড়ান্ত সেক্স Exactly. সিন দেখানো হচ্ছে। ওটা কেন? দেখানো হচ্ছে, তার একটা কারণ হচ্ছে যে যখন মোবাইল হাতে চলে এসছে, বাচ্চাদের হাতেও এসছে, রেগুলেট করা যায়, কিন্তু যে কোনো জায়গায় কেউ চলে যাচ্ছে। সুতরাং রিয়েলিটিকে যদি আমি আরো প্রকৃষ্টভাবে না আনি, তাহলে ওরা যেটা দেখে দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এটা মনে হবে এটা আমার মতো নয়, ওখানে ভিউয়ার কমে যাবে। কিছু কিছু জায়গাতে দরকার আছেই, কিন্তু আমার যেটা বিরক্ত লাগে যে অনেক কিছু অকারণে নিয়ে চলে আসে, আমারও প্রশ্ন সেটাই। অকারণে নিয়ে চলে আসে।
মানে এই সমকাম নিয়েও যেটা হয় যে দুটি ছেলে বা হঠাৎ গল্প করতে, মানে গল্প যাচ্ছে অন্যদিকে, আমার মনে হলে দিকে ঠেলে করতে হবে, ঠেলে দিতে হবে। এইটাই প্রশ্ন ছিল আমার। দুটো ছেলে বা হ্যাঁ, দুটো মেয়ে নিয়ে, মানে অনেক কারণ সময় এর দেখা উপরে যায় তো হয়েছে, ওয়েব সিরিজ চলছে এবং চলতে চলতে, এবং ব্যাপারটা হচ্ছে এগুলো এখন বন্ধ হয়ে গেছে, মানুষ সবকিছু নতুন কিছু চায়, হ্যাঁ, এটাও এখন আসলে লোকে গ্রহণ করে নিয়েছে। গ্রহণ করে নিয়েছে। কিন্তু তাছাড়াও মেন হচ্ছে ফ্যামিলি স্টোরি। গুল্লাক বলে একটা হিন্দিতে বড় হ্যাঁ, সিরিয়াল খুব আছে, ভালো ওটা। এইগুলো খুব সুন্দর খাচ্ছে, যেটা ক্লাস পঞ্চায়েত, পঞ্চায়েত, যেগুলো বি মানে কি বলে ওটাকে, মানে ছোট শহর আর কি, এ ক্লাস মানে এ actually গ্রেডে ওগুলো থেকে বি মানে গ্রেড, গ্রাম, ছোট ছোট গ্রাম, ছোট ছোট ভিত্তিক গ্রাম। তো মানবিক সম্পর্ক, যেটা আমরা ঋষিকেশ মুখার্জির ছবিতে বইতে, বারবার দেখি, সিনেমাতে দেখি। হাস্যরসও আছে এবং স্ক্রিপ্ট এবং অভিনয় তো অতুলনীয়। ওয়েব সিরিজ অ্যাক্টরদের যে কি বিরাট সুযোগ দিয়েছে, এক্সপোজার দিয়েছে, নইলে আগে তো ছিল না, না মানে কয়েক লক্ষ অ্যাক্টরকে তুলে এনেছে ওয়েব সিরিজ বিভিন্ন ভাষায়, এটা ভাবা যায় না। আচ্ছা, যখন অভিনয়ের কথা উঠলই, তোমার মানে ওয়েব সিরিজ বলো, সিরিয়াল বলো, সিনেমা বলো, সহ অভিনেতা বা অভিনেত্রীদের কথা যদি একটু বলো, যে তারা তোমাকে কিভাবে সাহায্য করেছেন। খুব বেশি সাহায্য করেছে। আমি প্রসূন গায়নের কথা বললাম, না এই যে রিসেন্ট যেটা আনদেখি ফোরে দিব্যেন্দু দিব্যেন্দু ভট্টাচার্য, ভট্টাচার্য, হ্যাঁ, এইরকম অ্যাক্টর এবং এরকম মানুষ খুব কম আছে। অবশ্যই কলকাতার এবং নাটকের, তারপরে এনএসডি করেছে, এবং উনি ক্যারেক্টারটাকে যেভাবে ধরেন, দীপেন্দু ভট্টাচার্য হলো সেই ক্যারেক্টার যার হিন্দি অতটা ভালো নয়, তার হিন্দি ভালো না হওয়া সত্ত্বেও ওই কোনো বাঙালি ক্যারেক্টার নিয়ে, আমি এইটা বলি, বা ভোপাল এক্সপ্রেস সিনেমাটা, হ্যাঁ সিনেমা, হ্যাঁ ওটা সিনেমা ছিল, তো সিরিজ, না ভূপালে সিরিজই ছিল, সিরিজই ছিল, এবং যত চরিত্র করেছে, বা সৃজিতের যে ছবিটি ছিল 4টি গল্প নিয়ে, যেখানে একজন উনি মৌলবীর রোল করলেন, ভুলে যাচ্ছি আমি নামটা, হ্যাঁ দেখেছি, হ্যাঁ। আমারও মনে আসছে না এই মুহূর্তে। 4টি গল্প ছিল, চতুষ্কোণ বোধহয়, না না, চতুষ্কোণ কে জানে, মনে পড়ছে না এক্ষুনি। তো এত রকম চরিত্র উনি করেছেন এবং প্রতিটা চরিত্রতে ইজিলি করেছেন, এটা ওনার ব্যক্তিত্বের জন্য। এবং ওনার মতো অ্যাক্টরের সঙ্গে উনি এত সুন্দর, যেহেতু নাটক থেকে আসছেন, বন্ধুত্ব হয়ে যায় এবং উনি পরিষ্কার ফিডব্যাক দেন, ভালো কাজ করলে এই কাজটা আমার যত প্রশংসা করেছেন তত আমার ভালো লেগেছে। এবং হি ইজ এ জেম অফ এ পার্সন অ্যান্ড অ্যাক্টরের ব্যাপারে তো পৃথিবী জানে, ভারতবর্ষ জানে। এবং এটার শুটিং হয়েছিল, একটা হয়েছিল কাসৌলিতে এবং আরেকটা হচ্ছিল চেয়ালে, 6-7 অক্টোবর এরম সময়, আরেকটা বম্বেতে ছিল, বম্বেতে বাকিটা ছিল ওই সেপ্টেম্বর অক্টোবরের সময় আর কি। অনেকগুলো শিডিউল ছিল, ভয়ঙ্কর বৃষ্টি, আর পাহাড়ে বৃষ্টি হলে হয় কি ভয়ঙ্কর শীত। আর যেহেতু এখানে গুলি সিন ছিল এবং ইনজুরি সিন, প্রস্থেটিক মেকআপ এবং রক্তের জন্য বারবার ওই যে রংগুলো লাগিয়েছিল ডেক্সটোরেঞ্জ টাইপের আর কি, সেগুলো বারবার স্প্রে করে দেওয়া, আর পাহাড়ের ওপরে ছোট্ট বাংলোতে কনকনে শীত, আমি পুরো ভিজে গেছি এবং আমার মনে হচ্ছে বা জ্বর আসবে যদি 4 দিন পরে আমার প্রাইস নাটক। এবং যেহেতু ওই গুলির ওগুলো ফাটবে আর কি, গুলি করবে, ফাটবে স্পট করে, পায়ের থেকে ওই তার নাবি নিয়ে গিয়ে ইলেকট্রিকের, তারা বেশ একটা বিদ্যুৎ, ঠান্ডা, কাঁপছি শীতের মধ্যে, ভিজে গেছি গেঞ্জি পরে, বেশ রোমাঞ্চকর অনুভূতি ছিল। কিন্তু ওখানে দীপেন্দু ভট্টাচার্য জাস্ট স্টুড লাইক এ রক, এবং সিঙ্গেল টেকে সিনগুলো বার করে দিয়ে তারপর ক্লোজগুলো কেটে চলে গেল। আলো কমে যায় না পাহাড়ে চট করে, তো বেশ মজার। আরেকজন ভদ্রলোক আমাকে প্রথম দিকে খুব গাইড করেছিলেন, ছিল কৌশিক বন্দ্যোপাধ্যায়। যখন আমাকে কমলেশ্বর মুখোপাধ্যায়ের মেঘে ঢাকা তারায় আনন্দ দত্ত চরিত্র করতে বলা হলো, যেটা উৎপল দত্তর আদতে, তো উনি যেহেতু উৎপলবাবুর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, উনি আমাকে বোঝাচ্ছিলেন যে উনি এইরকমভাবে ওনার দাঁড়াবার এইভাবে অভ্যেসটা ছিল, বা কি করতেন, কি ধরনের মুখভঙ্গি ওনার থাকতো, উনি আমাকে ট্রেন করেছেন।
অম্বরীশ তো খুবই ভালো, দীর্ঘ শুটিং এর অপেক্ষার সময়গুলো আমাদের গান গিয়ে কেটে, হি ইজ এ ব্রিলিয়ান্ট সিঙ্গার, উই অল নো। প্রত্যেকেরই আমি, মৌ ভট্টাচার্য, উনি আমার স্ত্রীর রোল করতেন এবং শি টট মি nitty-gritty of television acting and taking camera, কারণ আমি তো নাটক থেকে এসেছি। তো মৌ ভট্টাচার্য তো যেমন মানুষ তেমনি অভিনেত্রী, বাট আই অ্যাম ইনডেটেড টু হার। তো ফলে তবে হ্যাঁ, এটা ঠিক, আমি অবশ্য দূরদর্শনে সিরিয়াল করিনি। যারা দূরদর্শন করে এসেছেন বা টিভি করে গেছেন, টিভি একটা সুযোগ দেয় ক্যামেরার সঙ্গে ক্যামেরাটাকে খুব বেশি বুঝে নিতে, কারণ বারবার যখন ক্যামেরা ফেস করার সুযোগ পাওয়া যায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন চরিত্রে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন কো অ্যাক্টারের সঙ্গে, সেটা অ্যাক্টারের কাছে বিরাট বড় একটা সুযোগ। টিভি এখন তো ইউটিউবেও চলছে, অনেক কিছু চলছে, এখন তো ফোনে ক্যামেরা, অসুবিধে নেই। মানে মানুষ চাইলে এক মুহূর্তে গোটা বিশ্ব তার হাতের মুঠোয়। ইনস্টাগ্রামে কি না হচ্ছে এখন, ভার্টিক্যাল সিরিজে চলে এসছে 2 মিনিট 3 মিনিটের এপিসোডের। তো পুরো মিডিয়া জগৎটাই তো পাল্টে যাচ্ছে, মানে আমাদের পুরো কনসেপ্টটাই অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে। অভিনয়ের ধারাও পাল্টে গেছে। হ্যাঁ, যেটা তুমি বললে, আগের ধরো মানে প্রথম দিককার ওয়েব সিরিজ আর এখনকার ওয়েব সিরিজের ক্যারেক্টার পাল্টে গেছে, বিভিন্ন রকম চরিত্র, মানে ওয়েব সিরিজ অভিনয়ের ধারাও পাল্টে গেছে। মানে এখন পুরো যখন দেখি না ওয়েব সিরিজগুলো, মনে হয় যে মানে চরিত্রগুলো যেন জীবন্ত দেখছি। আর বাংলায় মানে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন বিশ্বজিৎ চক্রবর্তী, অত আরামে ন্যাচারালিস্টিক অভিনয় কে করেন? আরেকজন ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। আমি কোথাও যেন এই বিশ্বজিৎ চক্রবর্তী আর বোমান ইরানি একটা অদ্ভুত মিল পাই, আমি জানি না কেন। কিন্তু বিশ্বজিৎ চক্রবর্তীর কাজের রেডিয়াসটা অনেক বড়। উনি যেমন নাটক তেমনি অন্যান্য মিডিয়াতেও কাজ করেছেন। ওইভাবে অভিনয় করা যায়, ওই যে নাটকীয়তা বর্জন করে, এটা এখনকার নাটকেও দেখা যায়। ক্রমশ ইয়াং জেনারেশনের সম্বন্ধে আমি ভীষণ আশাবাদী। তারা যেহেতু এখন সুযোগ এসে গেছে, দেশি বিদেশি বিভিন্ন ধরনের নাটক দেখে বা অভিনয় দেখে, সিনেমা দেখে তাদের অভিনয়ের ধারাটা মঞ্চেও পাল্টাচ্ছে। আমি অনেককে লক্ষ্য করে দেখেছি, এবং পশ্চিমবঙ্গেও। কারণ পশ্চিমবঙ্গে একটা তো স্টলওয়ার্ট অ্যাক্টরদের নাটক, প্রথম থেকে বলা হতো গিরিশ বাবুর নাটক, শিশির বাবুর নাটক, শম্ভুদার নাটক, উৎপল দত্তের নাটক, মানে স্টলওয়ার্ট অ্যাক্টর। উনি নাটক লিখতেও পারেন, ডাইরেকশন দিতে পারেন, উনি মেন রোল করবেন। কিন্তু সেই স্ট্রাকচারটা তো পাল্টেছে অনেকটা। হ্যাঁ, এখন তো অনেকটাই পাল্টেছে। দেবাশিসের মতো একজন ডাইরেক্টর, সে শুধু ডাইরেকশন দিচ্ছে বিভিন্ন দলে। মেঘনাদ ভট্টাচার্যের সময় অবধি আমরা দেখেছি যে ডাইরেকশন অ্যাক্টর এখনো অনেকে আছে। তো ফলে এইটা একটা উই আর গোয়িং থ্রু এ সি চেঞ্জ। আমরা যদি আমাদের জেনারেশনটাই দেখি, যে আমরা ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছি, ভীষণ ট্রানজিশন। মানে আমি যদি ট্রানজিস্টার রেডিও থেকে শুরু করি, আর যে কোথায় আমরা বসে আছি, একটা চিপে চলে এসেছি। হ্যাঁ, সত্যি কথাই। আমরা সেই কবে খেলা শুনতাম, তখন তো দেখতাম না, মানে ওই রেডিওটা কানে নিয়ে খেলা শুনতাম। এটা তো কিন্তু আমাদের জেনারেশনটা কিন্তু ভেঙে পড়েনি, এটা তো হয়ে গেল। কিন্তু সামাজিক অভ্যেস, পারিবারিক পরিবেশ, পারিবারিক নৈতিকতা, ব্যক্তিগত নৈতিকতা, সামাজিক নৈতিকতা, সম্পর্কের বিস্তৃতি এবং বৈচিত্র্য এবং পরিধি, পারস্পরিক সম্পর্কে আমরা একজন আরেকজনকে কতটা গ্রহণ করতে পারি, তার সীমা বাড়তে 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 আমরা কিন্তু গুহা মানুষের মতো টিকে গেলাম। যখন টিকে যাওয়ার কথা এলো, এই সূত্র ধরেই বলি যে তোমার সঙ্গে কথা বলে যেটা মনে হলো আজকে, মানে তুমি এখনো বেশ ভালো রকম টিকে থাকবে কিন্তু এই ওয়েব সিরিজে। শুধু ওয়েব সিরিজ নয়, নাটকেও। ধন্যবাদ। হ্যাঁ, নাটক তোমার আসলে, আমার যেটা এতক্ষণ ধরে কথা বলে মনে হলো যে এটা তোমার কোথাও একটা রক্তের মধ্যে আছে। হ্যাঁ, নাটককে আমি মাধ্যম হিসেবে দেখি না, ওয়েব সিরিজ আর তোমার জীবনযাপনের একটা অঙ্গ হয়ে গেছে। ওটা আমার প্রকাশভঙ্গি, নাটক আমার প্রকাশভঙ্গি। হ্যাঁ, যেটা আমি চেষ্টা করছি, আমি নাটকের, যেটা অনেকেই চেষ্টা করছে, আমি তার মধ্যে একটু সামান্য অংশ গ্রহণ করছি, যে নাটকের স্ক্রিপ্ট, তার চলন, তার ন্যারেটিভের চলনটা পাল্টাবার চেষ্টা করছি। নাটক এবার লেখার দিকে মন দেব। একটা ধারার নাটক দেখে এসেছি তো, কিন্তু এবারে নাটক যেহেতু, কারণ একটা সময় মানুষের শুধু সিনেমা দেখতো এবং নাটক দেখতো,
এখন মানুষ গল্প শুনতে যায় না, গল্পটা ওয়েব সিরিজে শুনে নেয়। লার্জার দ্যান লাইফ এক্সপিরিয়েন্সের যে তারা সিনেমা দেখে, কিন্তু নাটকে তারা একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার সাক্ষী হতে যায়। সেই আমাদের জীবনের মধ্যেও অনেকগুলো দিক আমরা দেখি না, দেখেও চিনি না, চিনেও সে ব্যাপারে কথা বলি না, কথা বলেও সেটা মনে রাখি না। এই ছোট ছোট দিকগুলোকে নিয়ে নাটকের স্ট্রাকচারটাকে পাল্টে যেটি কিছু নতুন নাটক করা যায়। তবে হ্যাঁ, আমার একটাই শর্ত, বোধগম্য হতে পারে। বোধগম্য না হলে দর্শক যদি না বোঝে, ভাই আমার চোখে তুমি। শুদ্ধসত্য ব্যানার্জির সঙ্গে কথা বলে যেটা আমরা বুঝলাম, ওনার কিন্তু একটাই বক্তব্য উঠে এলো, মূল কথা, যে মাধ্যমটা যাই হোক, সেটা নাটক হতে পারে, সেটা সিনেমা হতে পারে, সেটা সিরিয়াল হতে পারে, সেটা ওয়েব সিরিজ হতে পারে, সেটা পডকাস্ট হতে পারে, সেটা শ্রুতি নাটক হতে পারে, মানুষের সঙ্গে তার একটা, কি বলবো এটাকে, মানুষ যাতে সহজে বুঝতে পারে, মানুষ যাতে বোধগম্য হতে পারে যে কি নিয়ে হচ্ছে জিনিসটা, না হলে কিন্তু পুরোটাই ব্যর্থ। তাদের জন্যই করা, তো তাদের জন্যই করা। এবং আমাদের এই পডকাস্টেও আজকের যে আমরা এই আড্ডা দিলাম, সেটাও কিন্তু দর্শক বন্ধুদের জন্যই। তাই জন্য আমরা কিন্তু খুব সরাসরি বিষয়গুলোকে রেখেছি, এবং শুদ্ধসত্য ব্যানার্জি খুব সরাসরি স্পষ্টভাবে কথাগুলো বলেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের জন্যই কিন্তু আমরা এই মন কথা নিয়ে প্রত্যেক শনিবার সন্ধ্যায় উপস্থিত হচ্ছি আপনাদের সামনে। এবার আমরা একটু র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। কিশোর কুমার না অশোক কুমার? কিশোর কুমার। মাধুরী দীক্ষিত না শ্রীদেবী? শ্রীদেবী। উৎপল দত্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত? উৎপল দত্ত। চলচ্চিত্র, সিরিয়াল? চলচ্চিত্র। ওয়েব সিরিজ, সিরিয়াল? ওয়েব সিরিজ। পুরীর সি বিচ নাকি জুহু সি বিচ? পুরী। কলকাতার কালাকাত সন্দেশ নাকি দিল্লির লাড্ডু? বলা মুশকিল, দুটোই ভালো। শীতকাল না বর্ষাকাল? শীত। পায়জামা পাঞ্জাবি না ধুতি পাঞ্জাবি? ধুতি পাঞ্জাবি। আশা করব আমাদের রাজ্য রাজনীতি এভাবে গুলিয়ে যাবে না, তারা কিন্তু সঠিক পথে সঠিক দিশা নিয়ে এগিয়ে যাবে। আজকের মতো এখানেই। সন্দীপ গুহ প্রোডাকশনস থেকে সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন।